Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমরা মডার্ন ফিজিক্সের নিউক্লিয়াই চ্যাপ্টারটি পড়ছি। অলরেডি আমি নিউক্লিয়াই চ্যাপ্টারের 4টি লেকচার কমপ্লিট করেছি, মোস্ট প্রবাবলি তিনটি লেকচার কমপ্লিট করেছি আমি। দিস ইজ মাই ফোর্থ লেকচার অন দ্য চ্যাপ্টার নিউক্লিয়াই। আশা করছি তোমরা নিউক্লিয়াই চ্যাপ্টারটি ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি কোথাও কোনো ডাউট হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ইনফর্ম করবে, আমি আবার সেটা রিপিটেডলি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আমরা অলরেডি রেডিও অ্যাক্টিভিটি পড়েছি। হোয়াট ডু ইউ মিন বাই রেডিও অ্যাক্টিভিটি? কিছু কিছু সাবস্টেন্স থাকে যাদেরকে বলা হয় রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, বিশেষ করে হেভি নিউক্লিয়াসগুলো যাদের অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 83, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, অ্যাক্টিনিয়াম। এরা কোথাও রাখা থাকলে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি এই সমস্ত সাবস্টেন্স থেকে আলফা, বিটা, গামা রেডিয়েশন বেরোয়। This phenomena is known as radioactivity and this substance is called radioactive substance. তাহলে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে এই যে আলফা, বিটা এবং গামা এমিশন হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়, বাইরে থেকে কিছু করার কোনো প্রয়োজন হয় না। অ্যাকচুয়ালি রেডিওঅ্যাক্টিভিটিকে দুভাগে ভাগ করা হয়। নাম্বার 1, ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভিটি। যেমন ইউরেনিয়াম, যেমন থোরিয়াম, যেমন পোলোনিয়াম, রেডিয়াম, এই সমস্ত রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সগুলো থেকে অটোমেটিক্যালি আলফা, বিটা, গামা রেডিয়েশন বেরোয়। দিস ফেনোমেনা ইজ কল্ড ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভিটি। কিছু করার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি আলফা, বিটা, গামার এমিশন হচ্ছে। কিন্তু কেন এই সমস্ত ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে অটোমেটিক্যালি হয়? কারণ ওরা হচ্ছে আনস্টেবল হওয়ার জন্য ওখানে ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফরমেশন হওয়ার জন্য আলফা, বিটা, গামার এমিশন হয়। কিন্তু কোনো একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা স্টেবল, তাহলে স্টেবল নিউক্লিয়াস থেকে কিন্তু রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন বেরোবে না। তাহলে কোনো একটা স্টেবল নিউক্লিয়াসকে আমরা আনস্টেবল করতে পারি। আনস্টেবল করার পর সেখান থেকে আবার রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন এমিশন হবে। Let us consider which is called artificial radioactivity. So boron P510 is a stable nucleus. এই বোরন নিউক্লিয়াসকে যদি আমি আলফা পার্টিকেল দিয়ে বম্বার্ড করি, বোরন কিন্তু স্টেবল, বোরন থেকে কোনো রকমের রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন বেরোবে না। আমি এই বোরন নিউক্লিয়াসকে হাই এনার্জির আলফা পার্টিকেল দিয়ে বম্বার্ড করলাম। বম্বার্ড করা মানে ধাক্কা মারা, ঠিক আছে? সাপোজ এটা হলো বোরন নিউক্লিয়াস, এটা হচ্ছে আলফা পার্টিকেলস। হাই এনার্জির আলফা পার্টিকেল দিয়ে বোরনকে বম্বার্ড করলাম। যখন আমি বোরন নিউক্লিয়াসকে বম্বার্ড করব তখন সঙ্গে সঙ্গে বোরন ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে তৈরি হবে নাইট্রোজেনের একটা আইসোটোপ N713, আর সেই সঙ্গে সঙ্গে একটা নিউট্রনের এমিশন হবে। দেখো, বোরন ছিল স্টেবল নিউক্লিয়াসকে হাই এনার্জির আলফা পার্টিকেল দিয়ে বম্বার্ড করলাম, তার ফলে একটা নতুন নিউক্লিয়াস তৈরি হলো। এই নিউক্লিয়াসটা কিন্তু আনস্টেবল।
যেহেতু এই নিউক্লিয়াসটা আনস্টেবল, অটোমেটিক্যালি এখান থেকে এবার কিন্তু রেডিও অ্যাক্টিভ এমিশন হবে। এবং দেখা যায় যে নাইট্রোজেনের যে আইসোটোপ 713 সেখান থেকে বেরোয় তোমার পজিট্রন, সেখান থেকে পজিট্রন এমিশন হয়। আর নাইট্রোজেন নিউক্লিয়াসটা কার্বনে ট্রান্সফার হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে একটা নয়ট্রিনো এমিশন হয়। তাহলে পজিট্রন এমিশন মানে কি? পজিট্রন এমিশন মানেই হলো বিটা প্লাস ডিকে। তাহলে দেখো বোরনটা কিন্তু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ছিল না। বোরনকে আলফা পার্টিকেল দিয়ে বম্বার্ড করার পর যে নাইট্রোজেন তৈরি হলো আইসোটোপ, এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। এটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হওয়ার জন্য এটা ডিকে হয়ে এখান থেকে পজিট্রন এমিশন হচ্ছে। তার মানে আমি কী বলতে চাইছি যে দিস ইজ কল্ড আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। দ্যাট মিনস, হোয়াট ডু ইউ মিন বাই আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি? By bombarding a stable nucleus by some particles, high energy particles, we can convert the stable nucleus to a unstable nucleus, and the unstable nucleus will become radioactive, and the unstable nucleus automatically will emit radioactive radiations. This phenomena is known as artificial radioactivity. মানে আমি রেডিওঅ্যাক্টিভিটি নিজে থেকে ক্রিয়েট করছি। আর যেগুলো ইউরেনিয়াম, থোরিয়াম, ওগুলো ন্যাচারালি ওগুলো তৈরি হয়, ন্যাচারালি ওখান থেকে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন বেরোয়। ওকে, সো নাও দেখো, in the year 1919 সায়েন্টিস্ট রাদারফোর্ড 1919 সালে সায়েন্টিস্ট রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করছিলেন। নাইট্রোজেন নিউক্লিয়াস একে বম্বার্ড করছিলেন আলফা পার্টিকেলস দিয়ে। নাইট্রোজেন নিউক্লিয়াসকে হাই এনার্জির আলফা পার্টিকেল দিয়ে বম্বার্ড করা হলো। এটা কিন্তু স্টেবল নিউক্লিয়াস। দেখা যাচ্ছে যে আলফা পার্টিকেলস দিয়ে বম্বার্ড হওয়ার পর এই নিউক্লিয়াসটা নতুন নিউক্লিয়াসে ট্রান্সফর্ম হয়ে যাবে, নতুন নিউক্লিয়াসে ট্রান্সফর্ম হবে। হয়ে গেল অক্সিজেন 817, তার সঙ্গে সঙ্গে একটা প্রোটন তৈরি হলো, H11 মানে কিন্তু প্রোটন। H11 নিউক্লিয়াস, এগুলো কিন্তু সব আমি নিউক্লিয়াস লিখছি। তাহলে H11 নিউক্লিয়াস মানে কি? কমন হাইড্রোজেনের যে নিউক্লিয়াস তার মধ্যে কিন্তু নিউট্রন থাকে না, অনলি প্রোটন থাকে। তাহলে H11 লেখা মানে নিউক্লিয়াসের সিম্বল মানে বুঝতে হবে অনলি প্রোটন, এটা মানে প্রোটন। ক্লিয়ার? তাহলে কি দেখলাম যে এই যে নাইট্রোজেন এটা ছিল স্টেবল, তাকে আলফা পার্টিকেলস দিয়ে বম্বার্ড করার পর যে অক্সিজেন তৈরি হলো সেটাও স্টেবল, আর এটা হচ্ছে আমার প্রোটন। তাহলে ব্যাপারটা কি? একটা নিউক্লিয়াসকে হাই এনার্জির আলফা পার্টিকেলস দিয়ে বম্বার্ড করার পর সেই নিউক্লিয়াসটা ট্রান্সফর্ম হয়ে গেল অন্য একটা নিউক্লিয়াসে, সেটাও কিন্তু স্টেবল, আর সে সঙ্গে সঙ্গে অন্য একটা পার্টিকেলস এমিশন হলো, সেটা হচ্ছে প্রোটন। This is called nuclear reactions. This is called nuclear reaction. Okay. This is called nuclear reactions. Number 1. পরবর্তীকালে আরও অনেক নিউক্লিয়ার রিয়াকশান দেখতে পাওয়া গেছে। যেমন আচ্ছা, এইখানে যে নিউক্লিয়ার রিয়াকশানটা হচ্ছে, যাকে ধাক্কা মারা হচ্ছে, যে নিউক্লিয়াসটাকে ধাক্কা মারা হয়, এখানে যেমন নাইট্রোজেন, দিস ইজ কল্ড টার্গেট নিউক্লিয়াস।
আর যে পার্টিকেলস দিয়ে ধাক্কা মারা হয় সেই পার্টিকেলসকে বলা হয়, দিস ইজ কল্ড বম্বার্ডিং পার্টিকেলস। আর তারপরে যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটা তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড প্রোডাক্ট নিউক্লিয়াস। ওকে, বম্বার্ডিং পার্টিকেলস, আর এর একটা নাম আছে প্রজেক্টাইল। আর যেটা তৈরি হলো সেটা হচ্ছে প্রোডাক্ট নিউক্লিয়াস। আর সেই সঙ্গে সঙ্গে যে একটা পার্টিকেলস বেরোলো, এখানে প্রোটন বেরিয়েছে, সেই পার্টিকেলস যেটা বেরোয়, দিস ইজ কল্ড outgoing particles. This is called outgoing particles, বা আরও অনেক নাম হতে পারে, outgoing particles বা ejected particlesও বলে। দেখো, যাকে ধাক্কা মারা হলো সেটা হচ্ছে টার্গেট নিউক্লিয়াস, যে পার্টিকেলস দিয়ে বম্বার্ড করলাম সেটা হচ্ছে বম্বার্ডিং পার্টিকেলস আর প্রজেক্টাইল। নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হলো সেটা হচ্ছে প্রোডাক্ট নিউক্লিয়াস, আর তার সঙ্গে সঙ্গে যে আরেকটা পার্টিকেলস বেরোলো সেটা হচ্ছে আউটগোয়িং পার্টিকেলস। নিউক্লিয়ার রিয়াকশানে যে বম্বার্ডিং পার্টিকেলসগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা যে বম্বার্ডিং পার্টিকেলসগুলো ইউজ করি in nuclear reactions, these are number 1 alpha particles, আবার কখনো কখনো প্রোটন, হাই এনার্জির প্রোটন দিয়ে বম্বার্ডমেন্ট হয়, আবার কখনো কখনো ডয়টেরন দিয়েও হয় বম্বার্ডমেন্ট, H12 ডয়টেরন, আবার নিউট্রন পার্টিকেলস দিয়েও বম্বার্ডমেন্ট হতে পারে, আবার গামা রে ফোটন দিয়েও বম্বার্ডমেন্ট হতে পারে। টার্গেটকে আমরা যে হাই এনার্জির পার্টিকেলস দিয়ে ধাক্কা মারি, যেটাকে বলা হয় বম্বার্ডিং পার্টিকেলস, ডিফারেন্ট ডিফারেন্ট নিউক্লিয়ার রিয়াকশানে ডিফারেন্ট ডিফারেন্ট বম্বার্ডিং পার্টিকেল ইউজ করা হয়। যে পার্টিকেলসগুলো নর্মালি আমরা ইউজ করি টু বম্বার্ড দ্য টার্গেট ইজ আলফা পার্টিকেলস, কোথাও কোথাও প্রোটন, কোথাও কোথাও ডয়টেরন, কোথাও কোথাও নিউট্রন, কোথাও কোথাও গামা রে ফোটন। ক্লিয়ার? This is nuclear reactions. This is very very important topic, nuclear reactions. দেখো, এই যে নিউক্লিয়ার রিয়াকশানে কতগুলো জিনিস কনজার্ভ থাকে। Conservation's rule in nuclear reactions. Number 1, momentum conserved. দেখো, in nuclear reactions linear momentum কিন্তু কনজার্ভ থাকবে, ঠিক আছে? তাহলে যে এক্সাম্পলটা নিয়েছিলাম আমি, নাইট্রোজেন 714, বম্বার্ডিং পার্টিকেলস হলো আলফা পার্টিকেলস, তার জন্য তৈরি হলো প্রোডাক্ট অক্সিজেন 817, প্রোটন বেরোলো। এই যে দুটো পার্টিকেলসের মধ্যে রিয়াকশান হলো তাদের যে টোটাল লিনিয়ার মোমেন্টাম, আর যে পার্টিকেলস তৈরি হলো প্রোডাক্ট পার্টিকেলস, তাদের টোটাল লিনিয়ার মোমেন্টাম কিন্তু ইকুয়াল হবে। দ্যাট মিনস ইন নিউক্লিয়ার রিয়াকশনস লিনিয়ার মোমেন্টাম উইল রিমেন কনজার্ভড। Nucleons conserved. In nuclear reactions, total number of nucleons on both sides will remain conserved. দেখতেই পাচ্ছ, লেফট সাইডে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স কত, 14 যোগ 4 ইকুয়াল টু 18, রাইট হ্যান্ড সাইডে 17 প্লাস 1 ইকুয়াল টু 18. সো নাম্বার অফ নিউক্লিয়ন্স উইল রিমেন কনজার্ভড.
Number 3, charge. Charge will also remain conserved in nuclear reactions. চেক করে দেখতে পারো। তারপর হচ্ছে এনার্জি। এনার্জি উইল অলসো রিমেন কনজার্ভড ইন নিউক্লিয়ার রিয়াকশনস। এই চারটে কোয়ান্টিটি কোনো নিউক্লিয়ার রিয়াকশানে কনজার্ভ থাকবে। ওকে, নাও second point is nuclear reaction versus chemical reactions. দেখো, আমরা কিন্তু কেমিক্যাল রিয়াকশন অনেক পড়েছি কেমিস্ট্রিতে। আমরা জানি যে সোডিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত করলে তৈরি হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা কি রিয়াকশন? এটা কেমিক্যাল রিয়াকশনস। এই কেমিক্যাল রিয়াকশানে কে পার্টিসিপেট করে? কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করে ইলেকট্রন। কেমিক্যাল রিয়াকশানে কিন্তু নিউক্লিয়াসের মধ্যেকার যে প্রোটন নিউট্রন তারা কিন্তু পার্টিসিপেট করে না। বাট এই নিউক্লিয়ার রিয়াকশনস যেটা দেখালাম, এই নিউক্লিয়ার রিয়াকশানে কিন্তু ইলেকট্রন পার্টিসিপেট করে না। নিউক্লিয়ার রিয়াকশানে পার্টিসিপেট করে কারা? নিউক্লিয়াসটা নিজেই। এটা নাইট্রোজেন নিউক্লিয়াস, তাকে ধাক্কা মেরেছে হিলিয়াম নিউক্লিয়াস, যে তৈরি হচ্ছে অক্সিজেন নিউক্লিয়াস, তারপরে একটা প্রোটন বেরিয়েছে। তাহলে খেয়াল করে দেখো যে হিলিয়াম নিউক্লিয়াস যে ধাক্কা মারার ফলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 বেড়ে গেছে আর মাস নাম্বার 3 বেড়ে গেছে। তার মানে নাম্বার অফ নিউক্লিয়ন 3টে বেড়ে গেছে। প্রোটন এবং নিউট্রনের সংখ্যা 3টে বেড়ে গেল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে 3টে প্রোটন নিউট্রন বেড়ে গেল। তার মানে এই যে রিয়াকশানটা, এখানে কারা পার্টিসিপেট করছে? তাহলে নিউক্লিয়ার রিয়াকশানে কিন্তু আউটার অরবিটের ইলেকট্রন পার্টিসিপেট করে না। In nuclear reactions, the nucleons of the nucleus participates. তো এখানে কিন্তু এই রিয়াকশানটাই কিন্তু নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে। আর এই কেমিক্যাল রিয়াকশানে কিন্তু নিউক্লিয়াসের মধ্যেকার প্রোটন নিউট্রন পার্টিসিপেট করে না। কেমিক্যাল রিয়াকশানে অনলি আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোই পার্টিসিপেট করে। ওকে, আচ্ছা, this is the difference between nuclear reactions and chemical reactions. Now let's move to another topic, which is called types of nuclear reactions. আমি শুরুতেই বলেছি যে নিউক্লিয়ার রিয়াকশনের সময় যে বম্বার্ডিং পার্টিকেলস, সেটা আলফা পার্টিকেলস হতে পারে, প্রোটন হতে পারে, ডয়টেরন হতে পারে, নিউট্রন হতে পারে। On the basis of different bombarding particles, we can classify the nuclear reactions in different class. Number 1 is alpha particles induced reactions. Are alpha particle induced reactions. যদি কোনো নিউক্লিয়াসকে আলফা পার্টিকেলস দিয়ে ধাক্কা মারি, তখন যে নিউক্লিয়ার রিয়াকশানটা হবে সেটাকে বলবো আমি আলফা পার্টিকেলস ইনডিউসড রিয়াকশনস। যেমন নাম্বার 1 বোরন 510, একে আমি আলফা দিয়ে বম্বার্ড করলাম, যেটা অলরেডি দেখানো হয়েছে। বম্বার্ড করার পর কী তৈরি হচ্ছে? কার্বন 613 তৈরি হলো, আর সেই সঙ্গে সঙ্গে সাপোজ তৈরি হলো প্রোটন একটা। এই রিয়াকশানটা কিন্তু আলফা পার্টিকেলস ইনডিউসড নিউক্লিয়ার রিয়াকশনস। এটাকে আমি নাম দেব আলফা পি রিয়াকশনস। আলফা পি রিয়াকশনস মানে বুঝতেই পারছো, আলফা দিয়ে ধাক্কা মেরেছি আর যে আউটগোয়িং পার্টিকেলস তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রোটন। আলফা পি রিয়াকশনস। নাম্বার 2, আমি যদি এখানে বেরিলিয়াম
49 তাকে স্ট্রাইক করি আলফা দিয়ে, তাহলে এখানে তৈরি হবে তোমার কার্বন 612, আর সেই সঙ্গে সঙ্গে বেরোবে একটা নিউট্রন। এই রিয়াকশানটার কি নাম দেবো তাহলে? আলফা কমা, এখানে কিন্তু প্রোটন বেরিয়েছিল, আর এই রিয়াকশানটাই আউটগোয়িং পার্টিকেলস কিন্তু নিউট্রন, তাহলে এই রিয়াকশানটার নাম হবে আলফা এন রিয়াকশনস। খুব সহজ। নেক্সট নাম্বার 2, which is called deuteron induced reactions. Deuteron induced reactions. আচ্ছা, এবার আমি ধাক্কা মারবো টার্গেট নিউক্লিয়াসকে ডয়টেরন দিয়ে। যেমন কার্বন 612 তাকে বম্বার্ড করলাম ডয়টেরন দিয়ে, অটোমেটিক্যালি এখান থেকে তৈরি হয়ে গেল নাইট্রোজেন 713, আর সেই সঙ্গে সঙ্গে বেরোবে একটা নিউট্রন। তাহলে এই রিয়াকশানটার কী নাম দিতে পারি আমি ওই রুলস ফলো করলে? ডয়টেরন মানে ডি, আর বেরিয়েছে কি আউটগোয়িং পার্টিকেলস নিউট্রন মানে এন, তাহলে এটা হচ্ছে ডিএন রিয়াকশনস। ঠিক আছে, ডিএন রিয়াকশন। সিমিলারলি আর একটা এক্সাম্পল নিতে পারি আমি। সাপোজ অক্সিজেন 816 bombarding particles is deuteron. Now the product nucleus is nitrogen 714 late, আর তার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল He24। তাহলে এখানে এই রিয়াকশানটার নাম দেবো আমি ডি, আর আউটগোয়িং পার্টিকেলস মানে আলফা, তাহলে ডি আলফা রিয়াকশনস। এইভাবে আমরা 4-5 রকমভাবে নিউক্লিয়ার রিয়াকশনকে ক্লাসিফাই করতে পারি, বাকিগুলো তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। এটা হচ্ছে ডয়টেরন ইনডিউসড রিয়াকশনস। এবার যদি আমি প্রোটন দিয়ে ধাক্কা মারি তাহলে হবে প্রোটন ইনডিউসড রিয়াকশনস। যদি আমি নিউট্রন দিয়ে ধাক্কা মারি তাহলে হবে নিউট্রন ইনডিউসড রিয়াকশনস। সব ক্ষেত্রে এই মোটামুটিভাবে একই রকম লজিক কাজ হবে। ওকে, নাও এই যে নিউক্লিয়ার রিয়াকশানগুলো হচ্ছে, এই নিউক্লিয়ার রিয়াকশানে কিন্তু প্রচুর এনার্জি রিলিজ হয়। Suppose A is the target nucleus and small a is the bombarding particles or projectile, and B is the product nucleus and small b is the outgoing particles. আচ্ছা, আর সেই সঙ্গে সঙ্গে প্রচুর এনার্জি রিলিজ হয়। ক্লিয়ার? নিউক্লিয়ার রিয়াকশনে প্রচুর এনার্জি রিলিজ হয়। যদি এই যেটা রিয়াক্ট্যান্ট, যেটা এটা হচ্ছে ইনিশিয়াল যে রেস্ট মাস আর ফাইনাল যে রেস্ট মাস, যদি ফাইনাল রেস্ট মাস কম হয়, ফাইনাল rest mass is less than initial rest mass, যদি ফাইনাল রেস্ট মাসটা কম হয় তার মানে কি বুঝবে? যে কিছু মাস ভ্যানিশ হয়ে গেছে। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু আইনস্টাইনস মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশনস, ওই যে মাসটা ভ্যানিশ হলো সেটা এনার্জিতে ট্রান্সফার হয়, ফলে এক্ষেত্রে প্রচুর এনার্জি রিলিজ হবে। ক্লিয়ার? This Q is called Q value of nuclear reactions. এই Qটাকে বলা হয় Q value of nuclear reactions. তাহলে এই রিয়াকশনটাই কিন্তু এনার্জি রিলিজ হবে, তার মানে Q is positive, তার মানে এনার্জি রিলিজ হবে। This reaction will be called exergic reactions. আচ্ছা, বাট
যদি ফাইনাল rest mass greater than initial rest mass, then what will happen? Final rest mass is greater than initial rest mass, মানে মাস আরো বেড়ে গেল। তাহলে মাস বাড়লো কিভাবে? তার মানে বাইরে থেকে কিছু এনার্জি সাপ্লাই করা হয়েছে, তার ফলে এনার্জিটা মাসে কনভার্ট হয়েছে, তার ফলে মাসটা বেড়ে গেছে প্রোডাক্টের। তার মানে এই রিয়াকশানটাই কিন্তু এনার্জি রিলিজ হবে না, বরং রিয়াকশানটা হওয়ার জন্য বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে এবং রিয়াকশান হওয়ার সময় এনার্জি অ্যাবজর্ব হবে। This type of reaction is called, in this type of reaction Q value of the reactions will be negative, and this type of reaction is called endoergic reactions. Clear? Endoergic reactions. So these are the two type of reactions, endoergic reactions and exergic reactions. এই যে বলছি যে কোনো একটা নিউক্লিয়ার রিয়াকশানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, দেন ফ্রম হোয়ার দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কামিং? হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি? কোনো একটা নিউক্লিয়ার রিয়াকশানে যে একটা এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জিটা আসছে কোথা থেকে? ওকে, so now let's try to understand okay আচ্ছা, এনার্জি, নিউক্লিয়ার এনার্জি। What is the source of nuclear energy? দেখো, আমরা যখন স্টেবিলিটি অফ নিউক্লিয়াস পড়ছিলাম লেকচার 2-তে মোস্ট প্রবাবলি, তখন দেখেছি যে খুব লাইট নিউক্লিয়াসগুলো আনস্টেবল হয় আর খুব হেভি নিউক্লিয়াসগুলো আনস্টেবল হয়, এবং খুব লাইট নিউক্লিয়াস এবং খুব হেভি নিউক্লিয়াসগুলোর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কম হয়। আর ইন্টারমিডিয়েট যে নিউক্লিয়াসগুলো, যাদের মাস নাম্বার 70 থেকে প্রায় 150 পর্যন্ত, মাঝামাঝিতে যারা আছে, তাদের স্টেবিলিটি সব থেকে বেশি এবং ওদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন প্রায় অ্যাপ্রক্সিমেটলি 8.5-এর কাছাকাছি হয়। ঠিক আছে? সো নাম্বার 1 পয়েন্ট, যাদের মাস নাম্বার প্রায় 30 থেকে প্রায় 180 পর্যন্ত, এই রেঞ্জের নিউক্লিয়াসগুলো হয় স্টেবল, আর এদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হয় 8.5 মিলিয়ন ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 8.5 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। বাট দ্য নিউক্লিয়াস হুইচ হ্যাজ mass number less than 30, that means light nucleus, is very unstable, এবং এদের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার ভ্যালু এটা কিন্তু কম হয়, ওই 7.5-এর কাছাকাছি। আর যে সমস্ত নিউক্লিয়াসগুলোর মাস নাম্বার ইজ গ্রেটার দ্যান 180, দ্যাট মিন্স হেভি নিউক্লিয়াই, in that case also they are also unstable and their binding energy is also near about 7.5 million electron volt. তার মানে খুব লাইট নিউক্লিয়াসগুলো এবং খুব হেভি নিউক্লিয়াসগুলোর বাইন্ডিং এনার্জি খুব কম এবং তারা ভীষণ আনস্টেবল, আর মাঝামাঝি নিউক্লিয়াসগুলো যাদের মাস নাম্বার in between 30 to 180, they are very stable and their binding energy per nucleon is very high. So now when a heavy nucleus
when a heavy nucleus breaks into two parts, যখন একটা হেভি নিউক্লিয়াস টুকরো হয়ে যাবে, দু টুকরো হয়ে যাবে, তখন কিন্তু এদের বাইন্ডিং এনার্জি বেড়ে যাবে, তাই তো? বাইন্ডিং এনার্জি উইল ইনক্রিজ। কেন? মনে করো এটা হচ্ছে তোমার 235 ইউরেনিয়াম, তাহলে যখন দু টুকরো হয়ে গেল তখন এদের মাস নাম্বার কী হবে? কারো হয়তো 110, কারো হয়তো 120, এরকম 125। তা দেখো এই মাস নাম্বারটা কিন্তু হেভি নিউক্লিয়াস ছিল, কমে গেল, এই রেঞ্জে চলে আসলো। এই রেঞ্জে আসা মানেই কি? তাদের বাইন্ডিং এনার্জি বেড়ে গেল। তাহলে হেভি নিউক্লিয়াসটার বাইন্ডিং এনার্জি কম ছিল, এটা দু টুকরো হয়ে যাওয়ার পর এদের বাইন্ডিং এনার্জি কী হয়ে গেল? বেড়ে গেল অনেক। তাহলে এই যে একটা হেভি নিউক্লিয়াস যখন ভেঙে দু টুকরো হবে, তখন কিন্তু সেই প্রসেসে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে, ঠিক আছে? হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি এই দিকের মাস আর এদিকের মাস ইকুয়াল হয় না, কিছুটা মাস ভ্যানিশ হয়ে যায়, অ্যান্ড দিস মাস উইল ট্রান্সফর্ম ইন্টু এনার্জি অ্যাকর্ডিং টু আইনস্টাইনস মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশনস। অ্যাকচুয়ালি আবার উল্টোটাও হতে পারে। মনে করো দুটো লাইট নিউক্লিয়াই, এরাও কিন্তু আনস্টেবল। হেভি নিউক্লিয়াসটাও আনস্টেবল, লাইট নিউক্লিয়াইগুলো আনস্টেবল। এরা যখন যুক্ত হয়ে একটু হেভি নিউক্লিয়াস তৈরি হবে, সাপোজ অন্য একটা নিউক্লিয়াস তৈরি হলো, দেখা যাচ্ছে যে এর মাস নাম্বার মনে করো 15 আর এর মাস নাম্বার মনে করো 18, কিন্তু যুক্ত হওয়ার পর যে তৈরি হলো তার মাস নাম্বার মনে করো 33। তাহলে এইটা কিন্তু স্টেবল হয়ে গেল, আর এও আনস্টেবল। বুঝতে পারছো? তার মানে এদের বাইন্ডিং এনার্জি কম ছিল, এরা যখন যুক্ত হওয়ার পর নতুন নিউক্লিয়াসটা তৈরি হলো, তার বাইন্ডিং এনার্জি কিন্তু বেড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই রিয়াকশানটায় কিন্তু প্রচুর এনার্জি রিলিজ হবে। ইন দিস রিয়াকশন অলসো the mass will decrease, mass of the product will decrease, and this mass will transform into energy. তার মানে বোঝা যাচ্ছে যে একটা হেভি নিউক্লিয়াস ভেঙে যখন দু টুকরো হয়, তখনও প্রচুর এনার্জি রিলিজ হয়। আবার যখন দুটো লাইট নিউক্লিয়াই জয়েন হয়ে একটা হেভি নিউক্লিয়াস তৈরি হয়, তখন হেভি নিউক্লিয়াস নয়, মানে যখন দুটো লাইট নিউক্লিয়াস যুক্ত হয়ে মডারেট মানে ইন্টারমিডিয়েট বিটুইন হেভি অ্যান্ড মিডিয়াম নিউক্লিয়াস, এক কথা মিডিয়াম নিউক্লিয়াস যখন তৈরি হয়, তখনও কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। দিস ফেনোমেনা ইজ কল্ড নিউক্লিয়ার ফিশন। And this phenomena is called nuclear fusion. ঠিক আছে? নিউক্লিয়ার ফিশন মানে হেভি নিউক্লিয়াসকে ভেঙে টুকরো টুকরো করা, লাইট নিউক্লিয়াস তৈরি করা। আর নিউক্লিয়ার ফিউশন মিন্স লাইট নিউক্লিয়াস কম্বাইন্ড হয়ে হেভি নিউক্লিয়াস তৈরি হওয়া। ইন বোথ কেসেস দেয়ার উইল বি আ emission of huge amount of energy. Okay, so this is here. Now let us try to understand nuclear fissions first, and then we will try to understand nuclear fusion. Very important topic. Acha, so nuclear fission in the year 1938, scientist Otto Hahn আর তার সঙ্গে ছিল সায়েন্টিস্ট ফ্রিজ স্ট্রেসম্যান। ঠিক আছে, ফ্রিজ স্ট্রেসম্যান
এই দুজন সায়েন্টিস্ট ইন দ্য ইয়ার 1938 একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, দিয়ে প্রথম নিউক্লিয়ার ফিশন দেখিয়েছিলেন। দেখা যাচ্ছে ইউরেনিয়াম 235 এটা কিন্তু হেভি নিউক্লিয়াস, এটা কিন্তু আনস্টেবল এবং রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। একে যদি হাই এনার্জির নিউট্রন পার্টিকেল দিয়ে বম্বার্ড করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হবে স্লো মুভিং নিউট্রন। আমি বলছি পরে। যখন এই ইউরেনিয়াম নিউক্লিয়াসকে স্লো মুভিং নিউট্রন দিয়ে বম্বার্ড করা হবে, তখন ইউরেনিয়াম নিউক্লিয়াসটা দুটো টুকরো হয়ে যাবে। একটা তৈরি হবে বেরিয়াম 56141, আর একটা তৈরি হবে ক্রিপ্টন 3692। সেই সঙ্গে সঙ্গে আবারও 3টে নিউট্রন রিলিজ হবে, আর সেই সঙ্গে সঙ্গে এনার্জি রিলিজ হবে। তা দেখো, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে একটা স্লো মুভিং নিউট্রন দিয়ে বম্বার্ড করা হলো। বম্বার্ড করার ফলে ইউরেনিয়াম নিউক্লিয়াসটা দুটো টুকরোই ভেঙে গেল, তৈরি হলো বেরিয়াম আর ক্রিপ্টন। দেখো, এটা কিন্তু আনস্টেবল, কিন্তু বেরিয়ামটাও স্টেবল, ক্রিপ্টনটাও স্টেবল। সরি, ভুল হচ্ছে আমাদের। এটা আনস্টেবল, এর বাইন্ডিং এনার্জি অনেক কম, কিন্তু কম্পারেটিভলি বেরিয়ামের বাইন্ডিং এনার্জি বেশি, ক্রিপ্টনের বাইন্ডিং এনার্জিও বেশি। তাহলে বাইন্ডিং এনার্জি বেশি হওয়ার জন্য দেখা যায় যে ইন দিস কেস দেখা যায় যে তোমার এদের যে টোটাল মাস, ওকে ওকে ফাইন, এখানে এনার্জি রিলিজ হয়। দিস ফিনোমেনা ইজ কল্ড নিউক্লিয়ার ফিশন। ওকে, অ্যাকচুয়ালি এই যে নিউক্লিয়ার ফিশনটা হচ্ছে কিভাবে? থিওরি অফ নিউক্লিয়ার ফিশনস। এই যে ইউরেনিয়াম নিউক্লিয়াসকে স্লো মুভিং নিউট্রন দিয়ে যখন আমি স্ট্রাইক করছি, তখন ইউরেনিয়াম নিউক্লিয়াসটা দুটো টুকরোই ব্রেক হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এটাকে প্রথম এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন সায়েন্টিস্ট নিলস বোর অ্যান্ড হুইলার। ঠিক আছে, নিলস বোর অ্যান্ড হুইলার ইন দ্য ইয়ার 1939। নিলস বোর আর তার সঙ্গে ছিল সায়েন্টিস্ট হুইলার। এই যে নিউক্লিয়ার ফিশন, এই ফেনোমেনাকে এক্সপ্লেন করলেন লিকুইড ড্রপ মডেলের সাহায্যে। লিকুইড ড্রপ মডেল কি? লিকুইড ড্রপ মডেলে বলা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের শেপ হয় স্ফেরিক্যাল, এটা লিকুইডের ড্রপের মতো। তো একটা নিউক্লিয়াসের শেপ হচ্ছে স্ফেরিক্যাল এবং নিউক্লিয়াসের প্রপার্টি অনেকটা লিকুইড ড্রপের মতো। একটা জলের ড্রপ যেরকম হয়, নিউক্লিয়াসের প্রপার্টিও সেরকমই হয়। যখন দেখো আমি রিয়াকশানটাকে ওয়ান বাই ওয়ান বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ইউরেনিয়াম নিউক্লিয়াস, ইউরেনিয়াম 235। এটাকে আমি বম্বার্ড করব একটা নিউট্রন দিয়ে। দিস ইজ N01। নিউট্রনটা কিন্তু খুব ফাস্ট মুভিং হবে না, নিউট্রনটা হবে স্লো মুভিং নিউট্রন, রাইট? স্লো মুভিং নিউট্রন হতে হবে, কিন্তু ফাস্ট মুভিং নিউট্রন হলে কিন্তু হবে না। ওকে, সো নিউট্রন ইজ স্লো মুভিং নিউট্রন।
দেখো এটা কিন্তু যে নিউট্রনটা দিয়ে ইউরেনিয়ামকে ধাক্কা মারতে হবে এটা কিন্তু হবে স্লো মুভিং নিউট্রন। এর আরেকটা নাম আছে, একে বলা হয় থার্মাল নিউট্রন। এই নিউট্রনের এনার্জি অ্যাপ্রক্সিমেটলি 0.0235 ইলেকট্রন ভোল্ট। যদি কোনো একটা কোনো একটা নিউট্রনের এনার্জি এই ভ্যালুর কাছাকাছি হয় তখন সেই নিউট্রনটাকে বলবো আমি স্লো মুভিং নিউট্রন, এবং সেই নিউট্রনটাকে বলা হবে থার্মাল নিউট্রন। যদি এই রকম একটা নিউট্রন গিয়ে ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা মারে তাহলে ইউরেনিয়াম নিউক্লিয়াস করে কি, নিউট্রনটাকে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নেওয়ার পর ওর এনার্জিটা, নিউট্রনের এনার্জিটা ইউরেনিয়ামের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ক্লিয়ার? তাহলে অ্যাবজর্ব করার পর কি হবে? অ্যাবজর্ব করার পর তৈরি হয়ে গেল ইউরেনিয়াম 236। নিউট্রনটাকে অ্যাবজর্ব করার পর তৈরি হয়ে গেল ইউরেনিয়াম 236। দেখো এই যে তৈরি হলো এর শেপও কিন্তু স্ফেরিক্যাল, কিন্তু এই নিউট্রনের যে এনার্জি, আচ্ছা এই যে একটা নিউক্লিয়াসের শেপ স্ফেরিক্যাল কেন? নিউক্লিয়াসের মধ্যে থাকে পজিটিভ চার্জ। নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোর মধ্যে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সেই নিউক্লিয়ার ফোর্সের জন্য ওরা স্ট্রংলি অ্যাট্রাক্টেড থাকে। আর সেই সঙ্গে সঙ্গে এই সারফেসে একটা সারফেস টেনশন ফোর্সও কাজ করে। দ্যাট ইজ ওয়াই নিউক্লিয়াস হ্যাজ স্ফেরিক্যাল শেপ। কিন্তু যখন নিউট্রনের যে এটাকে অ্যাবজর্ব করবে যখন নিউট্রনটাকে, তখন কিন্তু ইউরেনিয়াম নিউক্লিয়াসটার এনার্জি বেড়ে গেল। এনার্জি বেড়ে যাওয়ার ফলে নিউক্লিয়াসটা ভাইব্রেট করতে থাকবে। ভাইব্রেট করার ফলে ওর স্ফেরিক্যাল শেপটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পর ডাম্বেলের মতো শেপ হয়ে যাবে। আস্তে আস্তে চেঞ্জ হবে। প্রথমে স্ফেরিক্যাল থেকে একটু ইলিপ্টিক্যাল হবে। ইলিপ্টিক্যাল হওয়ার পর আরেকটু শেপ চেঞ্জ হবে, ডাম্বেলের মতো হয়ে যাবে। ডাম্বেলের মতো হওয়ার পর একটা সময় দুটো টুকরোতে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর তৈরি হয়ে গেল, একটা তৈরি হয়ে গেল বেরিয়াম, আর একটা তৈরি হয়ে গেল ক্রিপ্টন। বেরিয়াম অ্যান্ড ক্রিপ্টন, সেই সঙ্গে সঙ্গে নিউট্রন বেরোবে তিনটে নিউট্রন, N01 হাই এনার্জি নিউট্রন। দিস ইজ নিউক্লিয়ার রিয়াকশনস এক্সপ্লেন অন দ্য বেসিস অফ লিকুইড ড্রপ মডেল। দেখো আবার বলছি আমি, লিকুইড ড্রপ মডেল দিয়ে এই নিউক্লিয়ার ফিশনটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন সায়েন্টিস্ট নিলস বোর অ্যান্ড হুইলার ইন দ্য ইয়ার 1939। আমরা জানি যে কোনো একটা নিউক্লিয়াসকে আমরা লিকুইড ড্রপের সঙ্গে কম্পেয়ার করতে পারি। একটা লিকুইড ড্রপের যেমন স্ফেরিক্যাল শেপ হয়, একটা নিউক্লিয়াসও স্ফেরিক্যাল। এবার যখন কোনো নিউক্লিয়াসকে একটা থার্মাল নিউট্রন গিয়ে ধাক্কা মারে বা স্লো মুভিং নিউট্রন, তখন এই ইউরেনিয়াম নিউক্লিয়াসটা ওই নিউট্রনটাকে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নেওয়ার পর তৈরি হয়ে গেল ইউরেনিয়ামের আইসোটোপ U-236। এই নিউট্রনের যে এনার্জি সেটা এর মধ্যে ঢুকে গেল, ফলে এর এনার্জি বেড়ে গেল। এর এনার্জি বেড়ে যাওয়ার জন্য এই নিউক্লিয়াসটা ভাইব্রেট করতে শুরু করবে। ভাইব্রেট করতে শুরু করলে এর আস্তে আস্তে স্ফেরিক্যাল শেপটা চেঞ্জ হবে। স্ফেরিক্যাল শেপ চেঞ্জ হয়ে প্রথমে একটু ইলিপ্টিক্যাল হয়ে যাবে, তারপর আরও যখন ভাইব্রেট করবে তখন আস্তে আস্তে ডাম্বেলের মতো শেপ হবে, এবং ডাম্বেলের মতো শেপ হওয়ার পর কিছুক্ষণের মধ্যে আরও ভাইব্রেট করতে থাকলে এই টুকরোটা আলাদা হয়ে যাবে, এই টুকরোটা আলাদা হয়ে যাবে, তৈরি হয়ে গেল বেরিয়াম আর ক্রিপ্টন। সো দিস ইজ দ্য থিওরি অফ নিউক্লিয়ার ফিশন অন দ্য বেসিস অফ liquid drop models. Okay. Now let's try to understand nuclear chain reactions. তার আগে আমি দেখে নিই যে নিউক্লিয়ার ফিশনে যে এনার্জি রিলিজ হয় সেই এনার্জি কোথা থেকে আসে। নিউক্লিয়ার ফিশনে যে সোর্স অফ এনার্জি, আমি শুরুতেই বলেছি যে নিউক্লিয়ার ফিশনে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। দেন হোয়াট ইজ দ্য সোর্স অফ
this huge amount of energy? Let's try to understand. আমি তাহলে একটা নিউক্লিয়ার ফিশন নিয়ে নিই। ইউরেনিয়াম 92-235, হ্যাঁ, তাকে আমি স্ট্রাইক করছি নিউট্রন দিয়ে। এটা কিন্তু থার্মাল নিউট্রন, স্লো মুভিং নিউট্রন, এর এনার্জি কত হবে এটা। তারপরে সেখান থেকে তৈরি হলো বেরিয়াম 56-141, আর তার সঙ্গে সঙ্গে ক্রিপ্টন 36-92। আর কি তৈরি হবে, 3টে নিউট্রন তৈরি হবে, আর রিলিজ হবে কিছু এনার্জি। এনার্জি রিলিজ হচ্ছে কেন? দেখা যাচ্ছে এই যে ইনিশিয়াল মাস, রিঅ্যাক্ট্যান্টের যে মাস, টোটাল মাস, আর যারা তৈরি হলো ফাইনাল মাস, এই দুটো মাস আমি যোগ করে দেখছি যে ইনিশিয়াল মাস আর ফাইনাল মাস সমান হচ্ছে না। দেখা যাচ্ছে যে ফাইনাল মাসটা একটু কম হয়ে যাচ্ছে। তাহলে যে পরিমাণ মাস কম হলো সেই মাসটা গেল কোথায়? অ্যাকর্ডিং টু আইনস্টাইনস মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশনস, ওই মাসটাই এনার্জিতে কনভার্ট হয়। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে ইনিশিয়াল মাস আর এটা যে ফাইনাল মাস, দেখে নাও ইনিশিয়াল মাস মানে লেফট হ্যান্ড সাইডে কোন কোন পার্টিকেলস আছে। ইউরেনিয়াম, দেখে নিই আমরা ইউরেনিয়াম 92-235, এর মাস কত হয়? এর মাস হয় 235.0439 AMU। এটা ইউরেনিয়াম নিউক্লিয়াসের মাস। তারপরে নিউট্রন পার্টিকেলস, তার মাস কত? 1.0087 AMU। তাহলে লেফট হ্যান্ড সাইডের ইনিশিয়াল মাস কত? এই দুটো যোগ করলে পাবে তুমি 236.0526 AMU। এটা গেল ইনিশিয়াল মাস। নাও ফাইনাল মাস, ফাইনাল মানে কি? বেরিয়ামের মাস। বেরিয়াম 56-141, বেরিয়ামের মাস হয় 140.9139 AMU। আর কি তৈরি হচ্ছে? ক্রিপ্টন 3692, ক্রিপ্টনের মাস হয় 91.8973। আর তৈরি হচ্ছে কি? নিউট্রন। 3টে নিউট্রন তৈরি হয়েছে, একটা না, তিনটে নিউট্রনের মাস কত হবে টোটাল? 3.0261 AMU। সমস্ত মাসগুলো যোগ করলে পাওয়া যাবে তোমার 235.8373 AMU। দেখো লেফট হ্যান্ড সাইডের টোটাল মাস কত ছিল? 236.0526 AMU। আর রাইট হ্যান্ড সাইডের টোটাল মাস কত? 235.8373 AMU। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের মাস আর রাইট হ্যান্ড সাইডের মাস কিন্তু ইকুয়াল নয়, মাস কিছুটা ডিক্রিজ হয়েছে। তাহলে যে মাসটা ডিক্রিজ হলো ওই মাসটা গেল কোথায়? ওই মাসটা কিন্তু এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু দেখে নিই যে কত মাসের ডিফেক্ট। মাস ডিফেক্ট delta m in this reactions will be equal to final mass minus initial mass. Mass defect equal to initial mass minus final mass, মানে 236.0526 minus 235.8373। এটা মাইনাস করলে পাওয়া যাবে তোমার 0.2153 AMU। এটা হলো মাস ডিফেক্ট। এর ইকুইভ্যালেন্ট এনার্জি কত? এই 1 AMU মাস ইকুয়াল টু কত এনার্জি আমরা জানি? 1 AMU মাসের ইকুইভ্যালেন্ট এনার্জি হচ্ছে 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, এটা জানি আমরা। তাহলে এই মাসের ইকুইভ্যালেন্ট এনার্জির ভ্যালু কত হবে? Q will be equal to 0.2153 into 931।
ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হবে 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। দেখতেই পাচ্ছ যে এই যে রিয়াকশানটায় একটা নিউক্লিয়াস, ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াস এর ফিশন হওয়ার জন্য প্রায় 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট অ্যামাউন্টের এনার্জি রিলিজ হবে শুধুমাত্র একটা নিউক্লিয়াসের ফিশন হওয়ার জন্য। তাহলে দেখতেই পাচ্ছি যে যদি আমি 1 কেজি ইউরেনিয়াম নিই, লেট আস টেক 1 কেজি ইউরেনিয়াম। দেখো 1 কেজি ইউরেনিয়াম সাবস্টেন্সের মধ্যে কতগুলো নাম্বার অফ নিউক্লিয়াস, নাম্বার অফ অ্যাটম থাকবে? মোটামুটিভাবে 2.56 ইন্টু 10 টু দি পাওয়ার 24 অ্যাটমস থাকবে। আর একটা অ্যাটম মানে একটা করে নিউক্লিয়াস। এতগুলো নিউক্লিয়াস আছে 1 কেজি ইউরেনিয়ামের মধ্যে। আর একটা নিউক্লিয়াস এর ফিশন হলে প্রায় 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে পুরো 1 কেজি ইউরেনিয়ামের যদি ফিশন করতে পারি আমি, তাহলে এতগুলো নিউক্লিয়াসের ফিশন করতে পারলে কী অ্যামাউন্টের এনার্জি রিলিজ হবে? দেখতেই পাচ্ছি যে একটার জন্য যদি এটা হয় তাহলে এতগুলো নিউক্লিয়াসের জন্য কত এনার্জি রিলিজ হবে? 200 ইন্টু 2.56 ইন্টু 10 টু দি পাওয়ার 24। ক্যালকুলেশন করে দেখবে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বেরোবে 10 টু দি পাওয়ার 14 জুল। তাহলে বুঝতেই পারছো 10 টু দি পাওয়ার 14 জুল। একের পর 14টা শূন্য লিখতে হবে। 10 টু দি পাওয়ার 14 জুল এতটা হিউজ অ্যামাউন্টের এনার্জি রিলিজ হবে যদি 1 কেজি ইউরেনিয়ামকে পুরোপুরি আমি ফিশন করতে পারি। তবে দিস ইজ ভেরি ভেরি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। তার মানে 1 কেজি ইউরেনিয়ামের ফিশন করলে পুরো শেষ হয়ে যাবে, একদম তছনছ হয়ে যাবে। দেখো মোটামুটিভাবে একটা কল্পনা করো যে এই সমান এনার্জি তৈরি করতে গেলে প্রায় 3 টন কয়লা, কোল, 3 টন কয়লা পোড়ালে এই পরিমাণ এনার্জি রিলিজ হবে। তাহলে ইমাজিন করো যে 1 কেজি ইউরেনিয়ামের ফিশন, নিউক্লিয়ার ফিশন হলে কত হিউজ অ্যামাউন্টের এনার্জি রিলিজ হবে ইমাজিন করো। 10 টু দি পাওয়ার 14 জুল। আচ্ছা, দিস ইজ দ্য সোর্স অফ এনার্জি। নাও nuclear chain reactions. দেখো তাহলে নিউক্লিয়ার ফিশনে কি দেখলাম? এটা হচ্ছে আমার ইউরেনিয়াম নিউক্লিয়াস, ইউরেনিয়াম 92-35। একে আমি স্ট্রাইক করলাম নিউট্রন দিয়ে। নিউট্রনটা কেমন নিউট্রন হবে? নিউট্রনটা হবে থার্মাল নিউট্রন, মানে স্লো মুভিং নিউট্রন। যখনই এটাকে নিউট্রন দিয়ে ধাক্কা মারবো সঙ্গে সঙ্গে এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে তৈরি হবে বেরিয়াম আর তৈরি হবে ক্রিপ্টন। কিন্তু বেরিয়াম ক্রিপ্টন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তিনটে নিউট্রন তৈরি হবে। এই যে নিউট্রনগুলো বেরোলো, প্রথম যে নিউক্লিয়ার ফিশন হওয়ার পর যে নিউট্রনগুলো বেরোলো, সেই নিউট্রনগুলো কিন্তু হাই এনার্জির নিউট্রন হবে এবং এই নিউট্রনগুলোর এনার্জি প্রায় হবে 2 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট মতো। এই নিউট্রনগুলোর এনার্জি হবে প্রায় 2 মিলিয়ন ইলেকট্রন ভোল্টের মতো। এই নিউট্রনগুলো যদি গিয়ে ধাক্কা মারে একটা ইউরেনিয়ামকে, তাহলে কিন্তু নিউক্লিয়ার ফিশন হবে না। এই নিউট্রনগুলোর এনার্জি বেশি আছে। এই নিউট্রনগুলোকে বলা হয় ফাস্ট নিউট্রনস। ফাস্ট নিউট্রনস, ঠিক আছে? আচ্ছা, এই যে ফাস্ট নিউট্রনগুলো যাদের এনার্জি অনেক বেশি, সেই নিউট্রনগুলো যদি গিয়ে ধাক্কা মারে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে, ইউরেনিয়াম নিউক্লিয়াসের কোনো ফিশন হবে না, কেন ওই নিউট্রনটা কিন্তু ইউরেনিয়াম নিউক্লিয়াস দিয়ে বেরিয়ে চলে যাবে, কোনো রকম ফিশন হবে না।
ফিশন হতে গেলে নিউক্লিয়াসটা যদি ওই নিউট্রনটাকে অ্যাবজর্ব করে নেওয়ার পর যদি এনার্জিটা ও নিজে নিয়ে নেয় তখন হবে ফিশন। কিন্তু খুব হাই এনার্জির নিউট্রন যখন কোনো ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা মারবে তখন কিন্তু ইউরেনিয়াম নিউক্লিয়াসটা ওই ফার্স্ট নিউট্রনটাকে অ্যাবজর্ব করে না, ফলে এনার্জি নিউট্রন থেকে নিউক্লিয়াসে ট্রান্সফার হয় না, ফলে নিউক্লিয়ার ফিশন হবে না। তা সোজা কথা, আমি যদি কিছু পরিমাণ ইউরেনিয়াম নিই, তার মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে। যদি আমি 10 গ্রাম ইউরেনিয়াম নিই, তার মধ্যে কোটি কোটি ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে। প্রথমে একটা নিউক্লিয়াসের ফিশন হলো, এখান থেকে যে নিউট্রনগুলো বেরিয়েছে তারা কিন্তু আবার অন্য নিউক্লিয়াসকে গিয়ে ধাক্কা মারবে, ফলে আবার ফিশন হবে। বুঝতে পারছো? আবার ফিশন হবে। দেখায় আমি, ধাক্কা মারলো, এখানে ধাক্কা মারলো, কিন্তু যেহেতু এই নিউট্রনগুলোর এনার্জি বেশি আছে, ফলে এই নিউট্রনগুলো যখন গিয়ে ধাক্কা মারবে নিউক্লিয়াসকে তখন কিন্তু ফিশন হবে না। তাহলে কি করতে হবে? এই নিউট্রনগুলোর এনার্জিকে কমাতে হবে। আমার যে নিউট্রনগুলো বেরোচ্ছে তারা হচ্ছে ফার্স্ট নিউট্রন, যাদের এনার্জি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমার এই নিউট্রন দিয়ে নিউক্লিয়ার ফিশন হবে না, সেজন্য এটাকে চেঞ্জ করতে হবে, এর এনার্জি কমাতে হবে। কমানো মানে এটাকে চেঞ্জ করে আমাকে করতে হবে কি? স্লো নিউট্রন বা থার্মাল নিউট্রন। যার এনার্জি হবে 0.0235 ইলেকট্রন ভোল্ট, এই রেঞ্জের। তাহলে এই ফার্স্ট নিউট্রনকে স্লো নিউট্রন করব কি করে? এর এনার্জি অনেক বেশি, একে কমাতে হবে এনার্জিটাকে। এর জন্য আমরা ইউজ করব মডারেটর। What do you mean by moderator? Very important term in nuclear physics, moderator. মডারেটর হিসাবে আমরা ইউজ করতে পারি ওয়াটার ইউজ করতে পারি, ওয়াটার অথবা হেভি ওয়াটার, যাকে বলা হয় তোমার D2O, অথবা আমরা ইউজ করতে পারি গ্রাফাইট। আমরা ইউজ করতে পারি গ্রাফাইট। ওকে, দেখতেই পাচ্ছ যে আমি যদি ধরে নাও এর মধ্যে যে কন্টেনারের মধ্যে নিউক্লিয়ার রিয়াকশানটা হচ্ছে, সেই কন্টেনারটাকে আমি জল দিয়ে ভর্তি করেছি, হেভি ওয়াটার। এটা হচ্ছে আমার হেভি ওয়াটার। তাহলে যে ফার্স্ট নিউট্রনটা তৈরি হলো, যখন হেভি ওয়াটারের মধ্য দিয়ে যাবে, তখন হেভি ওয়াটারের ভেতরকার যে নিউক্লিয়াসগুলো আছে ওর সঙ্গে এর কলিশন হবে। এই ফার্স্ট নিউট্রন আর হেভি ওয়াটারের যে নিউক্লিয়াস তার সঙ্গে কলিশন হবে। এই কলিশনগুলো হবে ইলাস্টিক কলিশনস। এই কলিশন হওয়ার ফলে নিউট্রনের যে এনার্জি সেটা কিছুটা এই হেভি ওয়াটারের যে নিউক্লিয়াস সেখানে ট্রান্সফার হবে, ফলে নিউট্রনের এনার্জি একটু কমলো। এই নিউট্রনটা আবার আরেকটা নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা মারবে, ফলে সেখানে আবার কিছুটা নিউট্রনের এনার্জি কমবে। এইভাবে আস্তে আস্তে নিউট্রনটাকে স্লো করব। মোটামুটিভাবে দেখা যায় যে প্রায় হেভি ওয়াটার যদি থাকে তাহলে 25 কলিশন হওয়ার পরেই একটা নিউট্রন যদি 25 টাইমস কলিশন করে তাহলে মোটামুটিভাবে থার্মাল নিউট্রনে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু যদি আমরা অন্য কিছু ইউজ করি, বেরিলিয়াম বা কার্বন, তাহলে কিন্তু প্রায় 100 কলিশন হওয়ার পর নিউট্রনটা ফার্স্ট নিউট্রন থেকে ট্রান্সফার হয়ে স্লো নিউট্রন হয়ে যায়। তাহলে যখনই এটা স্লো নিউট্রন হয়ে গেল, সেই স্লো নিউট্রনটা কিন্তু যখন গিয়ে আবার ধাক্কা মারবে আর একটা নিউক্লিয়াসকে, তখন কিন্তু আবার নিউক্লিয়ার ফিশন হবে।
ফলে এই নিউক্লিয়াসটা আবার ব্রেক হবে, ব্রেক হওয়ার পর বেরিয়াম তৈরি হবে আর ক্রিপ্টন তৈরি হবে। আবার এখান থেকে আবার 3টে নিউট্রন বেরোবে। এই নিউট্রনগুলো কিন্তু আবার ফার্স্ট নিউট্রন। এই নিউট্রনগুলোকে আবার মডারেটরের সাহায্যে স্লো করব। স্লো করার পর ওরা আবার ইউরেনিয়াম অন্য নিউক্লিয়াসকে গিয়ে ধাক্কা মারবে, ফলে সেখান থেকে আবার ইউরেনিয়াম ভেঙে গিয়ে বেরিয়াম ক্রিপ্টন তৈরি হবে এবং সেখান থেকে আবার 3টে নিউট্রন বেরোবে। এইভাবে তোমার রিয়াকশানটা চেনের মতো বাড়তেই থাকবে। দেখো এখান থেকে 3টে, এই 3টে আবার 3টে নিউক্লিয়াসকে স্ট্রাইক করবে, এখান থেকে আবার 3টে, এখান থেকে আবার 3টে নিউট্রন, এখান থেকে আবার 3টে নিউট্রন, এখান থেকে আবার 3টে নিউট্রন, এরা আবার 3টে করে স্ট্রাইক করবে, এখান থেকে আবার 3টে নিউট্রন। এইভাবে প্রচুর মুহূর্তের মধ্যে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড কোটি কোটি নিউক্লিয়াসের ফিশন হয়ে যাবে এবং এক একটা নিউক্লিয়াসের ফিশনের জন্য কত এনার্জি রিলিজ হয়? 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। বুঝতেই পারছো যে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হবে ইন দিস প্রসেস, অ্যান্ড দিস রিয়াকশন ইজ কল্ড, এটা কিন্তু একটা চেনের মতো হচ্ছে। দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড চেন রিয়াকশনস। দিস ইজ কল্ড চেন রিয়াকশনস। এখানে যে চেন রিয়াকশনটা, এটা কিন্তু আমি কন্ট্রোল করছি না, হয়েই যাচ্ছে যত খুশি। দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড আনকন্ট্রোলড চেন রিয়াকশনস। এই আনকন্ট্রোল চেন রিয়াকশানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে, ফলে একদম সব কিছু শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পুরো ছারখার হয়ে যাবে। এত এনার্জি রিলিজ হয়। অ্যাটম বোমে আমরা নিউক্লিয়ার ফিশন ইউজ করি এবং সেখানে আনকন্ট্রোলড চেন রিয়াকশান হয়, সেখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। কিন্তু যদি আমি চাই যে আমি এনার্জি রিলিজ করতে চাই এখানে, কিন্তু এনার্জিটা যেন একেবারে কন্ট্রোলের বাইরে না হয়ে যায়, তাহলে যদি এনার্জিটাকে আমি কন্ট্রোলের মধ্যে রাখতে চাই, তাহলে এই চেন রিয়াকশানটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তখন সেই রিয়াকশানটা হবে কন্ট্রোলড চেন রিয়াকশনস। দেখো একটা চেন রিয়াকশনকে কন্ট্রোল করব কিভাবে। 3টে নিউট্রন বেরিয়েছিল, সেখান থেকে আবার 9টা হলো, আবার সেখান থেকে 27টা, সেখান থেকে আবার 81টা, বেড়েই চলেছে। তো তাহলে নাম্বার অফ নিউট্রন কিন্তু মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ নিউট্রন বেরিয়ে যাচ্ছে, ফলে লক্ষ লক্ষ ফিশন হবে ইউরেনিয়াম নিউক্লিয়াসের। তাহলে আমি যদি কিছু নিউট্রনকে অ্যাবজর্ব করে নিতে পারি, তাহলে কিন্তু চেন রিয়াকশানটা কন্ট্রোল হবে। এর জন্য কি ইউজ করতে হবে? দেখো এই যে কিছু নিউক্লিয়াসকে অ্যাবজর্ব করে নেবে, তার জন্য আমরা ইউজ করব কন্ট্রোল রড। দেখো কন্ট্রোল রড কিসের তৈরি? কন্ট্রোল রড মেনলি ক্যাডমিয়াম আর বোরন, ক্যাডমিয়াম অথবা বোরন এর তৈরি রড। এই রডগুলোর বিশেষ প্রপার্টি হচ্ছে যে নিউট্রন যদি এই রডে গিয়ে ধাক্কা মারে না, তাহলে কিন্তু এই রডটা কিন্তু এই নিউট্রনকে অ্যাবজর্ব করে নেয়। মনে করো কোনো এক মুহূর্তে এখানে মনে করো 100টা নিউট্রন আছে, 100টা নিউট্রন যদি আবার 100টা নিউক্লিয়াসকে গিয়ে ধাক্কা মারে, তাহলে আরও 300টা নিউট্রন তৈরি হবে। কিন্তু আমি অতগুলো নিউট্রন চাইছি না, আমি চাইছি যে কন্ট্রোল করতে একটু রিয়াকশানটাকে। তাহলে আমি কি করব? এই 100টার মধ্যে দেখা গেলো যে আমি 80টা নিউট্রনকে অ্যাবজর্ব করে নিলাম। 80টা অ্যাবজর্ব করে থাকলে পড়ে থাকলো কটা? 20টা। সেই 20টা নিউট্রন আবার নিউক্লিয়ার ফিশন করলো, ফলে এনার্জি রিলিজ হবে, কিন্তু সেটা আমার কন্ট্রোলের মধ্যেই থাকবে। মানে আনকন্ট্রোল এনার্জি রিলিজ হলে পুরো ল্যাবরেটরি পুরো সব শেষ হয়ে যাবে। এই যে অ্যাবজর্ব করব কি দিয়ে? এই ক্যাডমিয়াম অথবা বোরনের রড, আমি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে ক্যাডমিয়াম অথবা বোরনের রড ঢুকিয়ে দেবো, দিয়ে আবার বের করে নেব। ফলে কিছু নিউট্রন অ্যাবজর্ব হয়ে যাবে
কিছু নিউট্রন অ্যাবজর্ব হয়ে গেলে কী হবে, অটোমেটিক্যালি চেন রিয়াকশানটা কন্ট্রোলে চলে আসবে। সো দিস ইজ কল্ড কন্ট্রোলড চেন রিয়াকশনস। দেখো এই আনকন্ট্রোলড চেন রিয়াকশানটা কোথায় হয়? অ্যাটম বোমে। যে অ্যাটম বোম তৈরি করা হয় কিসের জন্য? ধ্বংস করার জন্য। যুদ্ধে সাধারণত অ্যাটম বোম ইউজ করা হয়। কোনো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ হচ্ছে, সেই দেশকে ধ্বংস করে দেবে। একটা অ্যাটম বোম থেকে যে এনার্জি বেরোয় তাতে একটা দুটো বড় শহর একটা বোমে পুড়ে ছাই হয়ে যাবে। এত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। অ্যাটম বোমের মধ্যে আসলে কি হয়? নিউক্লিয়ার ফিশন হয়। ওখানে আনকন্ট্রোল চেন রিয়াকশান হয়, ওই রিয়াকশানটাকে কন্ট্রোল করা হয় না। ফলে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, মানে মিলিয়ন বিলিয়ন জুল এনার্জি রিলিজ হচ্ছে, যেটা দেখালাম। ঠিক আছে, অতটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হওয়ার জন্য পুরো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর কন্ট্রোল চেন রিয়াকশানটা কিন্তু আমি ভালো কাজে ব্যবহার করব। নিউক্লিয়ার রিয়াকশান থেকে যে এনার্জিটা বেরোচ্ছে সেই এনার্জিটাকে আমি কাজে লাগাবো, ভালো কাজে। এবং সেখানে আমি চাইবো যে এনার্জিটা যেমনটা আমি চাই ততটাই এনার্জি রিলিজ হোক। ইনফাইনাইট অ্যামাউন্টের এনার্জি রিলিজ হলে আমার যে সিস্টেম বা ল্যাবরেটরি সেটা কিন্তু পুড়ে নষ্ট হয়ে যাবে। ফলে এই কন্ট্রোল চেন রিয়াকশানটা কিন্তু করা হয় নিউক্লিয়ার রিয়াক্টরে। So let us try to understand nuclear reactor. Nuclear reactor actually একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টে তোমার নিউক্লিয়ার ফিশন করানো হয়, কিন্তু সেখানে কন্ট্রোল চেন রিয়াকশান করা হয় এবং সেখান থেকে যে এনার্জিটা রিলিজ হয় সেই এনার্জিটা আমাদের বিভিন্ন কাজে ইউজ করা হয়, যেটাকে আমরা বলি পারমাণবিক বিদ্যুৎ। এই নিউক্লিয়ার রিয়াক্টর থেকে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়। আমাদের যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করছি তার ম্যাক্সিমামটাই এখন তাপবিদ্যুৎ। ঠিক আছে, কিন্তু তাপবিদ্যুৎ কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়। কয়লার ভান্ডার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বলে আমরা এখন বর্তমানে অল্টারনেটভাবে পারমাণবিক বিদ্যুৎও তৈরি করছি। যদি 90% তাপবিদ্যুৎ হয়, বর্তমানে প্রায় 10% কিন্তু পারমাণবিক বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুৎ বা কীভাবে তৈরি হয়? অ্যাকচুয়ালি এই নিউক্লিয়ার রিয়াক্টরের সাহায্যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়। নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে নিউক্লিয়ার ফিশন ঘটানো হয়, সেই ফিশনের মাধ্যমে যে এনার্জি রিলিজ হয় সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হয়। সো একটা নিউক্লিয়ার রিয়াক্টর যে ইনস্ট্রুমেন্ট, তার কী মেন কম্পোনেন্ট কী থাকে? এসেনশিয়াল কম্পোনেন্ট নাম্বার 1, নিউক্লিয়ার ফুয়েল। দেখো নিউক্লিয়ার রিয়াকশান হওয়ার জন্য প্রথম প্রয়োজন আমার কি? নিউক্লিয়ার ফুয়েল, মানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। আমরা নিতে পারি ইউরেনিয়াম 235 অথবা থোরিয়াম, যা খুশি। আর 2 নম্বর প্রয়োজন মডারেটর। মডারেটর হিসাবে আমরা কি ইউজ করি? একটু আগে বললাম, আমরা ইউজ করি হেভি ওয়াটার অথবা সিম্পল ওয়াটার, অথবা ইউজ করতে পারি আমি ঠিক আছে গ্রাফাইট অর বেরিলিয়াম। এর যে মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হলো যে ফার্স্ট নিউট্রন রিলিজ হবে নিউক্লিয়ার ফিশনে, সেই নিউট্রনটাকে স্লো করা এবং সেটাকে থার্মাল নিউট্রনে ট্রান্সফার করা। দিস ইজ দ্য ওয়ার্ক অফ মডারেটর। তারপর হচ্ছে কন্ট্রোল রড। দেখো নিউক্লিয়ার ফিশনে একটা ফিশনে 3টে করে নিউট্রন বেরোয়, সেই 3টে নিউট্রন আবার 3টে নিউক্লিয়াসকে গিয়ে ধাক্কা মারবে, ফলে সেই 3টে ইউরেনিয়াম নিউক্লিয়াসে আবার ফিশন হবে, সেখান থেকে আবার 3টে করে মোট 9টা নিউট্রন বেরোবে। সেই 9টা নিউট্রন আবার 9টা নিউক্লিয়াসকে গিয়ে ধাক্কা মারবে, সেই 9টা নিউক্লিয়াস থেকে আবার 27টা নিউট্রন বেরোবে। অটোমেটিক্যালি মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নিউট্রন বেরিয়ে যাচ্ছে। ফলে রিয়াকশানটা কিন্তু
কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিয়াকশানটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে। তাহলে আমি কি চাইবো, যে কিছু নিউট্রনকে আমি অ্যাবজর্ব করতে চাইবো। যদি আমার 100 নিউট্রন বেরোয়, তাহলে 100 নিউট্রন যদি 100টা নিউক্লিয়াসকে গিয়ে স্ট্রাইক করে, তাহলে কিন্তু প্রচুর এনার্জি রিলিজ হবে, যেটা আমাদের যে প্রয়োজন তার থেকে অনেক বেশি হয়ে যাবে। ফলে পুরো নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পুরো ল্যাবরেটরি পুরো শেষ হয়ে যাবে। ফলে 100টার মধ্যে দেখা হলো আমি 90টাকে অ্যাবজর্ব করে নেব, আর 10টাকে রাখবো। তাহলে এই কন্ট্রোল রডগুলো হচ্ছে মেনলি ক্যাডমিয়াম অথবা বোরনের তৈরি রড। এদের প্রপার্টি হলো এই, যে ক্যাডমিয়াম রডটা যখনই ক্যাডমিয়াম রডে গিয়ে নিউট্রন স্ট্রাইক করবে, ক্যাডমিয়াম কিন্তু নিউট্রনকে অ্যাবজর্ব করে নেবে। ফলে নাম্বার অফ নিউট্রন কমে গেল, রিয়াকশানটা কিন্তু আমার কন্ট্রোলের মধ্যেই থাকলো। এ হচ্ছে মোটামুটিভাবে কম্পোনেন্ট অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টার্স। অ্যাকচুয়ালি দেখে নাও, এখানে একটা চেম্বার থাকে, চেম্বারের মধ্যে থাকে আমার ফিশন চেম্বার। এখানে ইউরেনিয়ামের রডগুলো থাকলো, এগুলো হচ্ছে ইউরেনিয়ামের রড। ঠিক আছে, আর এখানে ভর্তি করা থাকে আমার মডারেটর, মানে তোমার D2O। আর এইগুলো হচ্ছে ইউরেনিয়াম রড, ইউরেনিয়াম 92-235। তা যখনই একটা ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কী হচ্ছে, যখনই একটা থার্মাল নিউট্রন গিয়ে ইউরেনিয়ামকে প্রথমে গিয়ে স্ট্রাইক করবে, তখন ইউরেনিয়াম ব্রেক হয়ে গেল, প্রথম ফিশনটা হলো। এখানে তো কোটি কোটি ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস যখন ফিশন হলো, তখন সেখান থেকে 3টে নিউট্রন বেরোলো। সেই নিউট্রনগুলো কিন্তু ফার্স্ট নিউট্রন। সেই নিউট্রনগুলো যখন এই হেভি ওয়াটারের মধ্যে দিয়ে যাবে, তখন স্লো হবে, স্লো হয়ে তৈরি হয়ে যাবে কি থার্মাল নিউট্রন হয়ে যাবে। সেই থার্মাল নিউট্রন গিয়ে আবার 3টে নিউক্লিয়াসকে গিয়ে স্ট্রাইক করবে, এভাবে চলবে। এবার আমরা উপর থেকে কিছু ইউজ করব কন্ট্রোল রড। যখনই দেখব যে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে নাম্বার অফ নিউট্রনস অনেক বেড়ে গেছে, তখনই আমি কী করবো, কি রডগুলোকে ভিতরে ঢুকিয়ে দেবো। যে রডগুলোকে যেই ভিতরে ঢুকাবো, সঙ্গে সঙ্গে এই রডটা কিছু নিউট্রনকে অ্যাবজর্ব করে নেবে, দিয়ে উপরে তুলে নেবে রডটাকে। আবার ঢুকিয়ে রেখে দিলে হবে না, তাহলে সবগুলোকে অ্যাবজর্ব করে নিলে আবার হবে না। তাহলে কে আবার ফিশন কী করে হবে? তাহলে যদি আমার 100টা নিউট্রনের মধ্যে আমার 10টা রাখার দরকার হয়, 90টাকে অ্যাবজর্ব করতে হবে। তাহলে রডটাকে জাস্ট একটু ঢুকিয়ে নিয়ে তুলে নিতে হবে, ফলে কিছু অ্যাবজর্ব হবে আর কিছু থাকবে। বোঝা গেল? এই হচ্ছে আমার কন্ট্রোল রড। দিস ইজ কন্ট্রোল রড। ওকে, দিস ইজ কন্ট্রোল রড। ওকে, দিস ইজ দ্য ফেনোমেনা অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আমি শুরুতেই বলেছিলাম, যেমন একটা হেভি নিউক্লিয়াস ভেঙে যখন লাইট নিউক্লিয়াস তৈরি হয়, তখন হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। দিস ইজ কল্ড নিউক্লিয়ার ফিশন। সিমিলারলি, যখন লাইট নিউক্লিয়াসগুলো কম্বাইন্ড হয়ে হেভি নিউক্লিয়াস তৈরি হয়, in that case also there is an emission, huge amount of energy emissions, প্রচুর এনার্জি রিলিজ হয়। This is called nuclear fusion. So let's try to understand nuclear fusion. এটা কিন্তু ঠিক উল্টো। দেখো nuclear fusions. Let us consider two proton. দুটো প্রোটন মনে করো কম্বাইন্ড হলো। দুটো প্রোটন কম্বাইন্ড হওয়ার পর তৈরি হবে ডয়টেরন। দেখো, আর সে সঙ্গে সঙ্গে তৈরি হবে একটা পজিট্রন, আর তৈরি হবে একটা নয়ট্রিনো। কিন্তু দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের টোটাল রেস্ট মাস আর রাইট হ্যান্ড সাইডের টোটাল রেস্ট মাস কিন্তু মেলে না। এই রেস্ট মাসটা একটু কম হয়। তাহলে এই যে মাস কমে গেল, এই মাসটা গেল কোথায়? ওই মাসটা এনার্জিতে কনভার্ট হয়, এবং এই রিয়াকশানটা, এই একটা রিয়াকশানে মোটামুটিভাবে 0.42 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হবে।
এবার যে ডয়টেরন তৈরি হলো, এরকম দুটো ডয়টেরন আবার কম্বাইন হবে। কম্বাইন হওয়ার পর তৈরি হবে হিলিয়ামের একটা আইসোটোপ, আর তৈরি হবে একটা নিউট্রন রিলিজ হবে, আর সেই সঙ্গে সঙ্গে আবার এখানে আবার এনার্জি রিলিজ হবে 3.27 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। আবার দেখো এই যে দেখতে পাচ্ছ যে এখানে একবার এনার্জি রিলিজ হলো, আবার এখানে একবার এনার্জি রিলিজ হলো। তাহলে দেখতে পাচ্ছি নিউক্লিয়ার ফিউশনেও কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে যে যখন আমি এই দুটো প্রোটনকে কম্বাইন করব, দেখো প্রোটন মানে পজিটিভ, আর এটাও পজিটিভ। আমরা জানি পজিটিভে কী হয়, রিপালশন হয়। তাহলে দুটো প্রোটনকে আমাকে কম্বাইন করে দুটো নিউক্লিয়াসকে যুক্ত করে একটা সিঙ্গেল নিউক্লিয়াস তৈরি করতে হবে। তাহলে প্লাসে প্লাসে তো রিপালশন হয়, তাহলে ওরা কম্বাইন হবে কেন? তাহলে ওদেরকে কম্বাইন করতে গেলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োজন, তবেই কিন্তু নিউক্লিয়ার ফিউশন হবে। সেই জন্য নিউক্লিয়ার ফিউশন হতে গেলে প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার লাগে, হাই টেম্পারেচার ইউজ করতে হয়, ভেরি হাই টেম্পারেচার। এবং মোটামুটিভাবে একটা আইডিয়া তোমরা পেতে পারো, প্রায় 10⁶ কেলভিন। ইট ইজ ভেরি হাই টেম্পারেচার। দেখো নিউক্লিয়ার ফিউশন হতে গেলে এমনি হবে না, আমি রেখে দিলাম দুটো প্রোটন আর কম্বাইন্ড হয়ে যাবে তা কিন্তু নয়। টু কম্বাইন টু প্রোটন there is a necessity of very high temperature, which is nearly about 10⁶ Kelvin. যদি এতটা হাই টেম্পারেচার ক্রিয়েট করতে পারি, in that case the two proton will combine to form a deuteron, and two deuteron will combine to form a helium nucleus, and in both process there will be emission of huge amount of energy. ঠিক আছে, and this is known as nuclear fusions. তা নিউক্লিয়ার ফিউশন হতে গেলে কিন্তু আমি যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন ইজ দেয়ার ইজ এ নেসেসিটি অফ ভেরি হাই টেম্পারেচার্স। দেখো এই যে সূর্য, সেখান থেকে কিন্তু পৃথিবীতে লাইট এবং সে সঙ্গে সঙ্গে তাপ, প্রচুর এনার্জি আসছে। শুধু পৃথিবীতে না, সূর্য থেকে চারিদিকে প্রচুর এনার্জি বেরোয়। তাই সূর্য থেকে এত এনার্জি রিলিজ হচ্ছে, কোটি কোটি বছর ধরে সূর্য এনার্জি চারিদিকে ডিস্ট্রিবিউট করেই যাচ্ছে, অথচ সানের এনার্জি কেন কমছে না? দেখো কেন কমছে না। ওকে, সো হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি ইন সান অ্যান্ড স্টার্স? হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি ইন সান অ্যান্ড স্টার্স? দেখো সান থেকে প্রায় 3.8 into 10⁻26 জুল পার সেকেন্ড এনার্জি রিলিজ হয়। প্রতি সেকেন্ডে সান থেকে 3.8 into 10⁻26 জুল করে এনার্জি বাইরে বেরোয়। জাস্ট ইম্যাজিন, কল্পনা করো, দেখো কত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয় এক সেকেন্ডে। আমাদের পৃথিবীতে 1%ও আসে না, সান থেকে যে এনার্জি বেরোয় তার 1%ও পৃথিবীতে আসে না। এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হচ্ছে পার সেকেন্ডে, কোটি কোটি বছর ধরে হয়েই যাচ্ছে। অথচ সানের এনার্জি একটু কমেনি, লাইটও কমেনি, ওর হিটও কমেনি, কিছুই কমেনি। তাহলে এই এনার্জির সোর্স কোথায়? The source of this huge amount of energy is nuclear fusion. সানের মধ্যেও, সানের সারফেসেও কিন্তু নিউক্লিয়ার ফিউশন হয়। দেখা গেছে যে সানের সারফেসে আমরা হিলিয়াম আছে, সানের যে অ্যাটমসফিয়ার সেখানে হিলিয়াম আছে। কেননা সান থেকে যে রেডিয়েশনটা আসছে, সেই রেডিয়েশনের যে স্পেকট্রাম, সে অ্যানালাইসিস করে দেখা গেছে যে ওর সারফেসে হিলিয়াম আছে। তাহলে সানের সারফেসে হিলিয়াম আসলো কোথা থেকে? হিলিয়াম তৈরি হলো কিভাবে?
তার মানে বোঝা যাচ্ছে যেখানে নিউক্লিয়ার রিয়াকশন হয়েছে, দিস ইজ কল্ড প্রোটন প্রোটন সাইকেল। দেখো প্রোটন প্রোটন সাইকেল মিন্স সানের মধ্যে থার্মোনিউক্লিয়ার রিয়াকশন হয়, প্রোটন প্রোটন কম্বাইন হয়ে তৈরি হয় ডয়টেরন, তার সঙ্গে সঙ্গে পজিট্রন, তার সঙ্গে সঙ্গে নয়ট্রিনো, আর সে সঙ্গে সঙ্গে 0.42 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হয়। এই পজিট্রন আর ইলেকট্রন কম্বাইন হয়ে তৈরি হয় গামারে ফোটন, দুটো গামারে ফোটন তৈরি হয়, সেই সঙ্গে সঙ্গে 1.02 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হয়। দুটো ডয়টেরন কম্বাইন হয়ে তৈরি হয় হিলিয়াম আইসোটোপ 2,3 আইসোটোপ। এখানেও আর একটা গামারে ফোটন বেরোয়, এখানেও প্রচুর এনার্জি রিলিজ হয়, প্রায় 5.49 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ। আবার এই দুটো হিলিয়াম আইসোটোপ তারা আবার কম্বাইন হওয়ার পর ফাইনালি তৈরি হয় হিলিয়াম, সে সঙ্গে সঙ্গে তৈরি হয় আবার দুটো প্রোটন তৈরি হয়, আবার এখানে প্রচুর এনার্জি রিলিজ হয়, প্রায় 12.86 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। যে দুটো প্রোটন তৈরি হলো এরা আবার কম্বাইন্ড হয়ে আবার সেম সাইকেলটা ফলো হয়। তাহলে একটা সাইকেলেই কত এনার্জি রিলিজ হলো দেখো, 0.42 প্লাস 1.02 প্লাস 5.49 প্লাস 12.86, মানে প্রায় 17, 18.235, 19.3537, প্রায় 20 MeV। একটা সাইকেলে, একটা প্রোটন প্রোটন সাইকেলেই প্রায় 26.7 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হয়। যে সাইকেলটা আবার এখান থেকে আবার রিপিট হয়, দিস ইজ কল্ড প্রোটন প্রোটন সাইকেল। সোজা কথা, সানের অ্যাটমসফিয়ারে এই সাইকেলটা চলতে থাকছে। সানের অ্যাটমসফিয়ারে যে হিলিয়াম পাওয়া গেছে সেখান থেকে এই কনক্লুশন আসা যায় যে সানের অ্যাটমসফিয়ারে কী হচ্ছে, তাহলে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে। নিউক্লিয়ার ফিউশন হওয়ার জন্য এনার্জি রিলিজ হচ্ছে। সান থেকে যে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয় তার আসল কারণ হচ্ছে যে নিউক্লিয়ার ফিউশনস। ওকে, সো দিস ইজ নিউক্লিয়ার ফিউশনস। তাহলে আমি তোমাদের আজ আমি যে টপিকগুলো কভার করলাম নিউক্লিয়ার চ্যাপ্টারের, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশনস, টাইপস অফ নিউক্লিয়ার রিয়াকশনস, এনার্জি অফ নিউক্লিয়ার রিয়াকশনস, নিউক্লিয়ার ফিশনস, থিওরি অফ নিউক্লিয়ার ফিশনস, nuclear chain reactions, thermal neutrons, nuclear reactors and nuclear fusions। এতগুলো টপিক আমি ডিসকাস করলাম। তোমাদের নিউক্লিয়ার চ্যাপ্টারের এটাই লাস্ট লেকচার। আমি নিউক্লিয়ার চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট করে নিয়েছি। তোমাদের বলবো আমি যে প্রত্যেকটা টপিক শেষে প্রায় 7টা 8টা বা 10টা করে নিউমেরিক্যালস করে দেওয়া আছে টেক্সট বইয়ে, যেগুলো সলভ নিউমেরিক্যালস, এবং সে সলভ নিউমেরিক্যালসগুলো প্রত্যেকটা টপিক শেষে সলভ করবে। প্রথমে সলিউশন না দেখে নিজে করার চেষ্টা করবে, যদি নিজে করতে গিয়ে আটকে যাও তাহলে সলিউশনটা একটু হেল্প নেবে। ফলে প্রত্যেকটা টপিকের নিউমেরিক্যালসগুলো সলভ হয়ে গেলে এমসিকিউ করতে সুবিধা হবে। এমসিকিউ তো নতুন কিছু নয়, এমসিকিউ মানে তো সেই নিউমেরিক্যালসই, বেশিরভাগই নিউমেরিক্যালস থাকে, কিছু থিওরিটিক্যাল এমসিকিউ থাকে। সেই জন্য প্রথমে যদি থিওরি পড়ার সময় প্রত্যেকটা টপিক ওয়াইজ যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো সলভ করে নেওয়া হয়, তাহলে আমাদের এমসিকিউ করতে সুবিধা হবে। সো দিস ইজ মাই লাস্ট লেকচার ফ্রম নিউক্লিয়ার চ্যাপ্টার। আর একটি চ্যাপ্টার আমাকে কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স। তাহলে আমাদের মোটামুটিভাবে নিট 2020 সিলেবাস আমি কমপ্লিট করে দেবো। সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিছু মক টেস্ট নেব। আমি নেক্সট 2 দিন পর, আমি অলরেডি 2 দিন আগে আমি জানিয়ে দিয়েছি যে 2 দিন পর আমি ওয়েব অপটিক্সের উপর একটি মক টেস্ট নেব। সো তোমরা প্রিপারেশন নিতে থাকো।
আমি যে কোনো দিন নিয়ে নিতে পারি। So that's all for today's class. I hope you all have understood my class very well. So students, thank you everybody. Good night.